আসসালামু আলাইকুম। রিসার্চ মেথোডোলজি বা গবেষণা পদ্ধতি সমাজ বিজ্ঞানে বা সামাজিক বিজ্ঞান সমূহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের আপনাদের সাথে খুবই এক্সাইটিং একটা লেকচার শেয়ার করার জন্যই এই ভিডিওটা তৈরি করছি, যেখানে সামাজিক গবেষণা পদ্ধতি নিয়ে আমার বর্তমান কর্মস্থল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানে আমি ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছি, ওখানে আমরা একটা সেমিনারের আয়োজন করেছিলাম। যেই সেমিনারের বক্তা ছিলেন আমার শিক্ষাগুরু, আমি যার তত্ত্বাবধানে আমার পিএইচডি সম্পন্ন করেছি, তিনি প্রফেসর AHM জিহাদুল করিম, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। সেখানে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ছিলেন। পাশাপাশি অ্যাকাডেমিশিয়ান হিসাবে যতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট হোল্ড করা যায় সবগুলোই স্যার সেখানে অর্জন করেছেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ছিলেন। দেশে তার রয়েছে বর্ণাঢ্য কেরিয়ার, তেমনি দেশের বাহিরেও রয়েছে তার অনেক সুনাম। তিনি মালয়েশিয়াতে 14 বছর দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। আমি তার অধীনে মালয়েশিয়াতে পিএইচডি সম্পন্ন করেছি। তিনি মালয়েশিয়ার IIUM এর প্রফেসর ছিলেন, সেখানে অত্যন্ত জনপ্রিয় এবং খুবই সুনামের সহিত তার কেরিয়ার সেখানে শেষ করে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসাবে আছেন এবং IIUB-তেও তিনি পাঠদান করাচ্ছেন। সো এরকম একজন রিনাউন প্রফেসর, যিনি একটি সেমিনার কন্ডাক্ট করেছেন সামাজিক গবেষণা পদ্ধতির উপরে। আমি যার শিষ্য, আমাকে গড়ার পিছনে যার অনেক অবদান, সেই স্যারের সেই সেমিনারটি আজকের আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, যেখান থেকে আপনারা সামাজিক গবেষণা পদ্ধতি সম্পর্কে খুব ভালো একটা নলেজ গ্রহণ করবেন। আশা করি আপনারা সবাই আমাদের এই সেমিনারটিকে উপভোগ করবেন এবং এখান থেকে আপনাদের নলেজের ক্ষেত্রে অনেক ভালো একটি নলেজ অ্যাড হবে বলে আশা করি। তো চলুন আমরা সরাসরি সেমিনারে অংশগ্রহণ করি। রিসার্চ ইটসেলফ, আমরা রিসার্চটাকে যদি আমরা সেভাবে বলি, তাহলে এটা হলো যে গবেষণা প্রত্যেকটা সাবজেক্টই আছে, এবং এটা সায়েন্সের হোক, সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স, পিওর সায়েন্স ও ন্যাচারাল সায়েন্স, হোয়াট এভার মে বি দ্য ডিসিপ্লিন, উই ক্যানট ইগনোর দ্য ওয়ার্ড রিসার্চ, গবেষণা। এবং এই গবেষণাটা করতে গেলে আমরা কী করতে হবে? আমরা জানি যে দেয়ার আর সেভারাল ওয়েজ অফ ডুইং দ্য রিসার্চ, এবং রিসার্চ বিভিন্ন পদ্ধতিতে রিসার্চ করা যায়। একটু আগে জাহিদ সাহেব যে কথাটা বললেন, যে রিসার্চ মেথোডোলজি এমন একটা ডিসিপ্লিন যেটা কি হবে, কিভাবে রিসার্চ করতে হবে, সেটা কিন্তু একেবারে কোনো তাত্ত্বিক যে ব্যাখ্যা আছে তাত্ত্বিক ব্যাখ্যার উপরে কিন্তু এটা নির্ভর করবে না। এটা নির্ভর করবে যে একটা গবেষণা প্রকল্প আমি যখন নিব, সেই গবেষণা প্রকল্পটাকে আমি কিভাবে নিয়ে যাব এবং কিভাবে আমি সেই গবেষণাটাকে চালাবো, সেটাই হলো সে মূল বিষয়টা। তো এখন আমরা রিসার্চকে যদি আমরা সংজ্ঞায়িত করি, হোয়াট ইজ রিসার্চ? হ্যাঁ, হোয়াট ইজ রিসার্চ? এই রিসার্চ শব্দটা বলতে গেলেই আমরা বলি যে উই হ্যাভ টু গেট দ্য সাম কাইন্ড অফ ডেটা অর ইনফরমেশন ফ্রম দ্য ফিল্ড। অর্থাৎ আমরা যে বিষয়টা গবেষণা করব, সেই গবেষণার থেকে আমাদের কতগুলো তথ্য সংগ্রহ করতে হবে। এবং আমাদের অনেকে ধারণা করে যে যখনই আমরা গবেষণা ভিত্তিক কাজ করব, অর্থাৎ আমরা যখন ফিল্ড লেভেলে কাজ করব, দ্য মেইন পারপাস অফ গেটিং দ্য ইনফরমেশন, দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য রিসার্চ। আমরা কিভাবে তথ্য সংগ্রহ করব, এবং সেই তথ্যগুলো কোথায় থেকে সংগ্রহ করতে হবে? Those information must be collected from the field. There is one individual who becomes a researcher. He will have to go to the field, and after that he will have to collect the data from the field. Now the question comes that if somebody goes for collecting the data in the field, does research mean that it does not have any theoretical framework? No, not exactly like that. Research itself also requires some sort of theoretical background. That is, the more you want to enter into the research, the more you have to have the conceptualization of the research. অর্থাৎ যখনই তুমি কোনো একটা গবেষণা করতে যাবে, তখনই কিন্তু তাকে বলতে হবে যে আমাকে সেই গবেষণা সম্পর্কে আমাকে তথ্য সংগ্রহ করতে হবে, কিন্তু তার আগে আমাকে একটা মেন্টাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। এবং সেটাই কিন্তু রিসার্চের মূল সংজ্ঞা। আসলে আমাকে বলা হয়েছিল যে দেখে এটা এখন বিষয়টা হলো যে
প্রথমে আমি যদি বলি যে মনে করো যে একটা পার্টিকুলার গবেষণা তুমি করতে চাচ্ছ, মানে if you want to do a particular research on a particular field, what is the first strategy? The first strategy is to formulate a research problem. What do you mean by the research problem? That is, you have to find out the issues, in which issues you will have to work, মানে কোন ইস্যুতে আমাকে কাজ করতে হবে। তাহলে আমরা দেখবা যে এখানে দেখো, লক্ষ্য করো যে স্লাইড, এই স্লাইডটার মধ্যে নাই, পরে দ্বিতীয় স্লাইড যেটা সেটা এটা আছে যে the most important indication for a research is that you have to formulate a particular topics. That is the most important part of the topic. এবং সেটা টপিক সিলেকশন করাটাই হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। And in this context, the researcher had a clear vision. Also at the same time, he has a clear vision about the purpose of the research. অর্থাৎ শুধুমাত্র টপিক সিলেকশন করলেই হবে না। As soon as you pick up the topic, as soon as you choose the topic for a particular research, and at that time also you have to have some sort of vision. What does it mean? Vision মানে হলো যে তোমাকে একটা দৃষ্টিভঙ্গি ডেভেলপ করতে হবে, যে আমি যে গবেষণাটা করব সেই গবেষণাটা কিসের উপরে করব এবং আমাকে কি করতে হবে। তখনই দেখো এখানে একটা কার্লিঙ্গের একটা ডেফিনিশন আমি দিয়েছি যে for that reason Karlinger long before mentioned that, saying that if someone wants a particular problem, particular research, he must inquisitively know what is the problem before ahead. যদি কোনো লোক কোনো গবেষণা করতে যায় তাহলে কিন্তু তার অনেক আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে সেই গবেষণাটি সে কত দূর পর্যন্ত নেবে। Am I clear this point? বুঝতে পারছি আমি কি বলতে চাচ্ছি? অর্থাৎ শুধু গবেষণা একটা রিসার্চ টপিক সিলেকশন করাটাই বড় কথা নয়। টপিক সিলেকশন করার পরেই যেটা করতে হবে, তোমাকে একটা মেন্টাল ভিশন রাখতে হবে, যেটা একটু আগে যা হিসেবে ইন্ডিকেশন দিয়েছে যে তোমার যে রিসার্চ আমি করব সেই রিসার্চটা কিসের উপরে করব, কতটুকু আমাকে তথ্য সংগ্রহ করতে হবে। এবং at the same time, a problem for a particular research, he must inquisitively know as to what that problem is, and I have to get the idea well ahead. অনেক আগেই কিন্তু আমাকে সেই সম্পর্কে জানতে হবে, এবং সেটা হলো মানে প্রথম ধাপ। এখন দেখো যে আমি যেটা বললাম যে ব্রড রিসার্চ, আমরা যখন একটা টপিক সিলেকশন করবো, তাই না? First of all, think about this, that you have to choose a particular topic. When you choose a particular topic, it indicates that you are choosing a topic from a very broad horizon. আমি বোঝাতে পারছি কি যে মানে একটা ব্রড হারাইজ, মনে করো তুমি জুভেনাইল ডেলিনকুয়েন্সির উপরে কাজ করবা, তাই না? মানে কিশোর অপরাধ যেটাকে বলে বাংলায়, যে কিশোর অপরাধ জুভেনাইল ডেলিনকুয়েন্সি, এটা একটা ব্রড এরিয়া। কিন্তু এখন যখনই তুমি রিসার্চ করবা তখন ইউ হ্যাভ টু ডাইসেক্ট দ্যাট কনসেপ্ট ইন্টু অ্যাট দ্য মাইক্রো লেভেল, একটা মাইক্রো লেভেলে তাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ শুধুমাত্র জুভেনাইল ডেলিনকুয়েন্সি একটা ব্রড ফিল্ড অফ সোশিওলজি, কিন্তু আমি যদি একটা গবেষণা করি তাহলে আমাকে দেখতে হবে যে আমি গবেষণা যে করছি সেই গবেষণাটা কোন এলাকাতে আমি করছি, কতটুকু ছোট আকার নিয়ে আসতে হবে। সুতরাং আমাদের গবেষণার বিষয়টা যদি হয়, কোনো গবেষণার বিষয় প্রথমে বিষয়বস্তু ঠিক করতে আমরা একটা ব্রড হরাইজন নেই, সেই ব্রড হরাইজন থেকে আমরা এটাকে ডাইসেক্ট করি। ডাইসেক্ট মানে কি বলো তো? ডাইসেক্ট মানে কেটে আমরা একটা স্মল ইয়েতে নিয়ে আসি, ইউনিটে নিয়ে আসি, এবং তখন সেটাকে স্টাডি করতে হয়। অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য রিসার্চ। তাহলে আমাদের মনে রাখতে হবে যে when you talk about a particular research, or when you talk about the particular methodology, what will be your research methodology? It absolutely depends on the research topic. That is, how you are choosing the topic, what is the most important aspects of the topic, and in what aspects you have to collect the data. আমরা জানি যে আমাদের ডেটা কালেকশন করতে হবে কিন্তু ফিল্ড থেকে। আমরা যদি ফিল্ড থেকে ডেটা কালেকশন করতে চাই তাহলে যেটা হবে যে সেই ডেটাগুলো আমাদেরকে কী লেভেলে কালেক্ট করতে হবে, আমরা কতদিনের মধ্যে কালেক্ট করতে হবে, এবং সেটা মানে কতটুকু মানে আমার একটা প্ল্যানও কিন্তু ডিজাইন করে ফেলতে হবে। মানে এটাকে আমরা বলি রিসার্চ ডিজাইন। মানে তুমি যখন একটা রিসার্চ করবা, রিসার্চ করার আগে কিন্তু একটা ডিজাইন করে ফেলতে হবে। কেন? বিকজ অফ দ্য রিজন দ্যাট you have to be sure about the timing of the research, and also at the same time the logistic support that will be provided by the organization in this regard. বুঝতে পারছো আমি যেটা বলতে চাচ্ছি? যে শুধুমাত্র রিসার্চ করতে গেলে লজিস্টিক যে সাপোর্ট, যেটা আমার লজিস্টিক সাপোর্ট কিন্তু নির্ভর করে।
ইকোনমিক সাপোর্ট যেমন দরকার হয়, লজিস্টিক সাপোর্ট দরকার হয়, অলসো অ্যাট দ্য সেম টাইম ইউ রিকোয়ার এ পার্টিকুলার টাইমিং, কতদিন পর্যন্ত এই গবেষণাটি চলবে। সুতরাং আমরা যে কোনো রিসার্চ টপিকে যদি আমরা গবেষণা করতে যাই, আমি গবেষণা সম্পর্কে খুব মানে যদি খুব স্মুথলি বলতে চাই, গবেষণা এমন একটা বিষয় যে গবেষণা এমন একটা ডিসিপ্লিন, যে ডিসিপ্লিনটা অ্যাবসলিউটলি তোমাকে নিজেকেই নির্ভর করতে হবে যে তুমি কীভাবে ডেটা কালেক্ট করবা। বুঝতে পারছো? আমরা বই থেকে যখন অনেক সময় আমি দেখি, আমি রিসার্চ মেথোডোলজি পড়াচ্ছি অনেকদিন থেকেই, ফর দ্য লাস্ট মেনি ইয়ার্স। মালয়েশিয়াতে প্রায় 10 বছর পড়িয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য অন্য ইউনিভার্সিটিতে আমি রিসার্চ মেথোডোলজি পড়িয়েছি এবং এখনও পড়াচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে, জগন্নাথে। কিন্তু আমার একটাই কথা যে রিসার্চ মেথোডোলজি যে বুঝতে হয়, তাহলে তোমাকে একটু মানে ওপেন হতে হবে যে আমি কিভাবে ডেটা কালেক্ট করব, এটা কিন্তু আমি এখান থেকে বলে দিতে পারবো না। আমাকে ডেটা কালেক্ট করার আগে কিন্তু আমাকে দেখতে হবে যে আমার টপিক্সটা কী হবে, আমি কোন মানে টপিক্সের উপরে কাজ করব, কোথায় আমি মানে গবেষণাটি করছি, সেই গবেষণার ভিত্তিতে কিন্তু আমাকে উপাত্ত সংগ্রহ করতে হবে এবং সেই উপাত্তটাই হবে আমার মূল বিষয়, যেটা আমাকে গবেষণার ক্ষেত্রে বিশেষ মানে হেল্প করবে। রেলেভেন্স অফ দ্য রিসার্চ অ্যাজ ইট রিলেটস টু দ্য এক্সিস্টিং নলেজ। একটা জিনিস খেয়াল রাখো যে যখনই কোনো রিসার্চ করবে, ইট মাস্ট বি রিলেটেড উইথ এক্সিস্টিং নলেজ। It must relate with the existing knowledge. তার মানে এটা কি? That is, if you go for the research, you cannot ignore the research done by the people at the very beginning. অর্থাৎ যে নলেজটা জেনারেট করেছে আগে, অর্থাৎ যে জ্ঞানটা আগে জেনারেট করে গেছে, সেই জ্ঞান সম্পর্কে কিন্তু আমার একটা ধারণা থাকতে হবে। আমি এমন না যে আমি মাঠ পর্যায়ে গবেষণা করছি, তার মানে আমি লিটারেচার সব কিছু আমি ইগনোর করলাম। বুঝতে পারছি কি আমি কী বলতে চাচ্ছি? You cannot ignore the literature, and for that reason the most important part of the research is to go for the review of the literature. That is, what is the literature that you find in a particular research. একটা গবেষণার মধ্যে তুমি কোন ধরনের তোমার মানে তাত্ত্বিক ব্যাখ্যা এবং তোমার মানে গবেষণা, পূর্বের গবেষণাগুলো তুমি দেখতে পাচ্ছ, এবং পূর্বের গবেষণার মধ্যে কী ধরন ছিল, what are the important aspects they have considered, and what are the important aspects they have not considered. Am I clear this point? বুঝতে পারছো যে কোন বিষয়গুলোকে তারা গুরুত্ব দিয়েছে এবং কোন বিষয়গুলো তারা গবেষণা আনতে পারেনি। সুতরাং একজন গবেষকের দৃষ্টি হবে যে বিষয়টার উপরে কোনো গবেষণা হয়নি, সেই বিষয়টাকে কিন্তু তাকে খুঁজে বের করতে হবে। এটা কিন্তু আমি আগেই বলেছি যে যখন টপিক সিলেক্ট করবে, তখন যে টপিকে কাজ হয়ে গেছে সেটা তো করা চলবে না, কিন্তু যে টপিকসটাতে কাজ হয়নি সেটাকে তোমার চুজ করতে হবে। সুতরাং এখানে এই বিষয়টা যেমন গুরুত্ব, আবার আরেকটা জিনিস খেয়াল করো যে শুধুমাত্র ইট ডাজ নট মিন দ্যাট ইউ আর টোটালি ট্রাইং টু ইগনোর দ্য ওল্ড লিটারেচার, এটা কিন্তু না। ওল্ড লিটারেচারকে ইগনোর করা যাবে না, ওল্ড লিটারেচারগুলোকে ব্যবহার করতে হবে, অ্যান্ড দ্যাট উইল বি দ্য ফুটিং অফ দ্য রিসার্চ, দ্যাট উইল বি দ্য ফুটিং, একাডেমিক ফুটিং অফ দ্য রিসার্চ। আমি বোঝাতে পারছি যে রিসার্চের দুটো দিক কিন্তু একটা আছে, একটা হলো রিসার্চের ডেটা কালেকশন করা, আরেকটা হলো একাডেমিক গাইডেন্স। মানে পূর্বের যে গবেষণাগুলো হয়ে গেছে, সেই গবেষণাগুলো তোমাকে কিভাবে মানে গাইড করছে। ইন দ্যাট কনটেক্সট উই ক্যান সে দ্যাট you have to give importance to two things. One is the conceptual framework, that is the relevance of the literature that had been done by the researchers before, and also at the same time the present context of the research, that is how you are collecting the data from the field. ঠিক আছে, এটাই দেখো যে আমরা দেখো পরের স্লাইড, পরের স্লাইড, হ্যাঁ। আর এখন দেখো রিসার্চ মাস্ট বি টেইলার্ড on the basis of the resources available. এটা যদি খেয়াল করো তাহলে দেখবা যে আমি একটু আগে বলেছিলাম যে রিসার্চ মাস্ট বি টেইলার্ড। তার মানে কি? রিসার্চকে ছেড়ে ফেলতে হবে। একটা ব্রড অ্যাসপেক্ট আছে, একটা ব্রড ইস্যু আছে, ব্রড অ্যাসপেক্ট আছে, সেই ব্রড অ্যাসপেক্টটাকে মিনিমাইজ করে এটাকে মাইক্রো লেভেলে নিয়ে আসতে হবে, অর্থাৎ টেইলার করতে হবে, একদম ছেটে ছুটে এমন একটা পর্যায়ে আনতে হবে যাতে খুব সূক্ষ্ম বিষয়ে চলে আসে। রিসার্চ কিন্তু তুমি এমন বিষয় না যে তুমি একটা ওপেন বিরাট ফিল্ডে কাজ করলাম, সেটা কোয়ান্টিটেটিভ রিসার্চ হয়। অনেক সময় আমরা যখন সংখ্যাতাত্ত্বিক উপাত্ত সংগ্রহ করি তখন আমরা সার্ভে করি, কিন্তু আমরা যখন কোয়ালিটেটিভ রিসার্চ করি, গুণগত গবেষণা যখন করি, তখন আমাদের এই যে টপিক যেটা আছে সেই টপিকটাকে আমরা মানে টেইলার করে ফেলি, ছেটে দিয়ে ফেলি, অর্থাৎ এটাকে মিনিমাইজ করে একটা মাইক্রো লেভেলে নিয়ে চলে আসি। একাডেমিক রিসার্চ, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য পিএইচডি অ্যান্ড এমপিজ। আমরা একাডেমিক রিসার্চ, আমি একটু আগে বলেছিলাম না যে লজিস্টিক সাপোর্টের কথা, লজিস্টিক সাপোর্ট অ্যান্ড দ্য টাইমিং,
এটা কিন্তু একটা রিসার্চের একটা পার্ট। অর্থাৎ তোমাকে যে কী পরিমাণ লজিস্টিক সাপোর্ট করা হবে, তুমি যদি একটা গবেষণায় মানে ধর্মী কোনো কাজ করতে যাও, যেমন ফর এক্সাম্পল এমপি এবং পিএইচডি, তাহলে একটা টাইমিংয়ের ব্যাপার আছে। ইউ হ্যাভ টু ফিনিশ ইউর ওয়ার্ক উইদিন এ পার্টিকুলার স্পেসিফিক টাইম, বুঝতে পারছো? তো এইগুলোকে লজিস্টিক এবং অ্যাট দ্য সেম টাইম অলসো ইট রিকোয়ার সাম মানি, দ্যাট ইজ ফিনান্সিয়াল অ্যাসপেক্ট ইজ ভেরি মাচ রিলেটেড উইথ দ্য রিসার্চ। আমরা কোনো গবেষণায় কিন্তু আমরা অর্থ বিনা করতে পারি না। অর্থাৎ যদি ইকোনমিক সাপোর্ট না থাকে, তাহলে আমাদের ডেটা কালেকশন যে এক্সপেন্ডিচার, সেটা কিন্তু আমরা পারবো না। সুতরাং আমরা মনে করি যে যেটা হলো যে রিসার্চকে যখন আমরা একটা ব্রড হরাইজন থেকে একটা স্মল হরাইজনে নিয়ে আসবো, তখন এটাকে মিনিমাইজ করে নিতে হবে, এবং মিনিমাইজ করে নিয়ে আমাকে ডাইসেক্ট করে নিতে হবে, এবং একটা মানে ছোট্ট আকারে একটা টপিক্সের উপর কাজ করতে হবে, এবং সেটা আমাকে এমন একটা ডিজাইন তৈরি করতে হবে যে ডিজাইনের মাধ্যমে আমি বলতে পারবো যে আমার রিসার্চ কোথা থেকে শুরু হচ্ছে এবং হোয়াট ইজ দ্য এন্ড অফ দ্য রিসার্চ, এবং সেটা কোন পর্যন্ত যাবে এবং কখন আমাকে পুরো রিপোর্টটা সাবমিট করতে হবে। সুতরাং এই বিষয়গুলো এখানে তোমার ইম্পর্টেন্ট। Access to data is another important aspect which seems to be better in Bangladesh. আমরা আরেকটা জিনিস দেখো, আমি এই পয়েন্টটা দেওয়ার পেছনে কারণটা কি জানো? এই কারণটা হলো এই যে ডেটা অ্যাক্সেস ইজ অলসো ইম্পর্টেন্ট থিং। এখন আমরা আজ বর্তমান সময়ে আমরা যখন কোয়ালিটেটিভ রিসার্চ করতে যাই, তখন আমরা ইথিক্যাল ইস্যুসটাকে খুব ইম্পর্টেন্ট দিচ্ছি। ইথিক্যাল ইস্যুসটা কি? যে আমরা যাদের উপরে গবেষণা করব তাদের উইলিংনেস আছে কিনা রিসার্চের ব্যাপারে। বুঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি? যে দোজ হু আর পার্টিসিপেটিং ইন দ্য রিসার্চ, ওয়েদার উই আর ফোর্সিং দেম টু রেসপন্ড, আমরা কি তাদেরকে ফোর্সিভলি তাদেরকে রেসপন্ড করার জন্য বাধ্য করছি কিনা, এটা কিন্তু আউট অফ ইথিক্স। সুতরাং ইথিক্স ইজ ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য রিসার্চ। অর্থাৎ আমরা যাদের উপরে গবেষণা করব তাদেরকে আমরা আমাদের নিজস্ব যেমন একটা ইথিক্যাল নিউট্রালিটি থাকবে। অর্থাৎ ইথিক্যাল নিউট্রালিটিটা কি? যে আমি কোনো ইথিক্সে বিলং করে আমি রিসার্চকে বায়াস করবো না, আনবায়াস হতে হবে। অ্যাট দ্য সেম টাইম ওয়েন আই ইন্টারভিউ দ্য রেসপন্ডেন্ট, আমি যখন রেসপন্ডেন্টদের ইন্টারভিউ করবো বা ডেটা কালেকশন করতে যাব, তখন দেখা যাবে যে তারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে পার্টিসিপেট করছে কিনা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। যেমন ফর এক্সাম্পল আমি তোমাদের বলি, আমি যখন মালয়েশিয়া ছিলাম, কিছু গল্প করলে বোঝা যাবে জিনিসটা। মালয়েশিয়া ছিলাম, একটা গবেষণা করেছি 2014 সালে মালয়েশিয়ান ফ্লাডের উপরে, বুঝতে পারছো? মালয়েশিয়ান ফ্লাডের যখন 2014 সালে মালয়েশিয়াতে একটা ফ্লাড হয়, সিভিয়ার ফ্লাড 2014 সালে, সেই গবেষণাটা হয়। অবভিয়াসলি 2014 সালে যখন গবেষণা হয়, তখন ফ্লাড হয় 2013 সালে, তাই না? আমি তখন মালয়েশিয়াতে আছি। তখন মালয়েশিয়ান গভর্নমেন্ট যেটা করেছে, তারা বলেছে যে ঠিক আছে, সবাই মানে প্রত্যেকটা ডিসিপ্লিন থেকে তোমার এই ফ্লাড কন্ট্রোলের বিষয়ে একটা গবেষণা হবে, এবং ন্যাচারাল সায়েন্স থেকে শুরু মানে সবাই, মানে প্রত্যেকটা ডিসিপ্লিন, মানে শুধুমাত্র সোশ্যাল সায়েন্স না। তো সোশ্যাল সায়েন্স থেকে একটা প্রজেক্ট আমি সাবমিট করার পরে সেটা অ্যাপ্রুভ হলো। তা আমি যখন 3টি গ্রামের উপরে গবেষণা করতে গেছি, তখন দেখা গেল যে রেসপন্ডেন্টস আর নট উইলিং টু রেসপন্ড। বুঝতে পারো আমি কি বোঝাতে চাচ্ছি? অর্থাৎ যখন ইন্টারভিউ করতে যাবো, মালে ভাষায় ইন্টারভিউ করতে হবে, অবভিয়াসলি আমার সাথে মালে ইন্টারপ্রিটার রয়ে গেছে, কিন্তু যখন ইন্টারভিউ করতে গেছি তখন দেখেছি তাদের দে আর নট উইলিং টু রেসপন্ড প্রপারলি। তখন আমার কাছে মনে হলো যে কী বিষয়। তখন আমার যারা কো রিসার্চার ছিলেন, মানে সহকর্মী শিক্ষক, তারা বললেন যে ইউ হ্যাভ টু গিভ দেম সাম সর্ট অফ ইনসেন্টিভ। ইনসেন্টিভটা বোঝো? যে ইনসেন্টিভটা হলো তাদেরকে কিছু মাত্রা উৎসাহ দিতে হবে, এবং সেই উৎসাহটা কিসে? ইন টার্মস অফ মানি অর গুডস। অর্থাৎ কোনো কিছু তোমাকে তাদেরকে দিতে হবে, দিলে তারা দে উইল বি ভেরি মাচ ইন্টারেস্টেড টু রেসপন্ড টু ইউর। মানে চিন্তা করে দেখো, হুইচ ইজ ভেরি মাচ আনট্রু ফর আওয়ার কান্ট্রি। আমাদের দেশে এই ধরনের টেন্ডেন্সি নাই। মানে যেটা মালয়েশিয়া আমি দেখলাম যে তাদেরকে যেভাবে মানে ইনসেন্টিভ দেওয়ার জন্যে মানে একটা লজিস্টিক্স মানে লাগে, মানে ইকোনমিক সাপোর্ট লাগে, আমাদের দেশে কিন্তু সেটা নাই। তুমি যদি কোনো গ্রামের মানুষের কাছে ইন্টারভিউ নিতে যাও, তাহলে দেখবে যে তারা উইলিংলি তোমাকে একটা কী বলবো, তোমাকে মানে উত্তর দিচ্ছে, এবং তারা হেসিটেট করবে না। তারা তোমাকে আলাদা একটা ট্রিটমেন্ট দিবে, ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে তোমাকে বলবে যে ঠিক আছে, ইউ কালেক্ট দ্য ডেটা, কোনো অসুবিধা নাই। সেই জিনিসটা কিন্তু সব দেশে নাই। সুতরাং আমি যেটা বলেছি যে accessibility of the data is also important thing. আচ্ছা, তারপরে দেখো, whatever the research is, it must be very much objective and self-reflective. এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হলো তোমার অবজেক্টিভ
and also at the same time self-reflective. What do you mean by this objectivity? Objectivity হলো যে রিসার্চ যেটা করছো এটা it must be scientific. You have to collect the data as it is, not that you manipulate the data. আমি বুঝাতে পারলাম যে অনেক সময় তোমার ডেটা ম্যানিপুলেট করে, অর্থাৎ যেমন ধরো আমি এক্সাম্পল দিয়ে বলি, এক্সাম্পল দিলেই তোমরা ভালো বুঝতে পারবা। যেমন আমরা কোয়ালিটেটিভ রিসার্চে এফজিডি করি, বুঝলা? এফজিডি বলছো তো, ফোকাস গ্রুপ ডিসকাশন। তা আমি এগুলো আমার সব আসলে গল্পের মাধ্যমে বললে আরও তোমরা ইন্টারেস্ট পাবা। সেটা হলো যে আমি ফোকাস গ্রুপ ডিসকাশন করতে গিয়ে আমি মানে তখন একটা মানে মালয়েশিয়াতে একটা পেপার তৈরি করলাম এবং সেটা পাবলিশ হলো কানাডার একটা পত্রিকাতে, বুঝতে পারছো? এশিয়ান সোশ্যাল সায়েন্স। এখন ফোকাস গ্রুপ ডিসকাশন যখন আমরা করতে যাই, ফোকাস গ্রুপ ডিসকাশন মানে কি? আমরা কয়েকজন লোক এক জায়গায় বসবে এবং তাদের মধ্যে যে আলোচনাটা হলো সেই আলোচনাটাকে আমরা মানে ইন্টারভিউ আকারে সেখানে প্রডিউস করবো, তাই তো? ইন্টারেস্টিংলি আমার একটা ধারণা হলো, যেহেতু আমি বাংলাদেশি, তো আমি বাঙালি, আমার ধারণা হলো যে আমাদের দেশে অনেক সময় এটাকে মিস ইউজ করা হবে। আমি বুঝাতে পারছি মিস ইউজ মানে আমি ফিল্ডে গেলাম না, মানে না গিয়ে বলে দিলাম যে ওটা এ বলেছে, ওটা এ বলেছে, এটা বলেছে, বুঝতে পারছো? তখন আমি একটা জিনিস একটা আবিষ্কার করলাম। কি আবিষ্কার করলাম বলো তো? এই যে মেয়েটা তাকাও এদিকে, তো ওদিকে এদিকে তাকাও। আবিষ্কার করলাম কি জানো? যে যখনই তুমি এফজিডি করবা, ইউ মাস্ট গেট দ্য লিস্ট অফ এভরি ওয়ান, হিজ নেম, ফাদার্স নেম, এজ, এডুকেশন, অল দিস ডেটা। কথাটা বুঝতে পারছো? তাহলে কি হবে? তাহলে এটা হবে যে এফজিডি যে আমি ভুল করে করলাম বা আমি ফিকটিশিয়াস মানে মিথ্যা এফজিডি যে করলাম, এটা কিন্তু ধরা পড়ে যাবে। আমার একটা পয়েন্ট আমি বুঝাতে পারছি? ঠিক এক্স্যাক্টলি তাই হলো। কিছুদিন পরে আমার এই ফর্মুলাটা আমি দেখলাম যে আমরা খুব ভালোভাবে ব্যবহার করছি। তাহলে একটু আগে আমি যে কথাটা বলেছিলাম যে রিসার্চের কোনো পার্টিকুলার কিন্তু ধরন নাই, একটা কোনো ফ্রেমওয়ার্ক মানে একটা ফ্রেমওয়ার্ক, পার্টিকুলার ফ্রেমওয়ার্ক বা কম্পার্টমেন্টালাইজ করে যে রিসার্চ করবে সেটা কিন্তু হবে না। তোমাকে নিজেকে ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করে দেখতে হবে যে কোন রিসার্চের মধ্যে কী ধরনের ডেটা কীভাবে আমি মানে কালেক্ট করতে পারি, এবং দ্যাট ইজ দ্য মেইন টেকনিক অফ দ্য রিসার্চ। আমি বোঝাতে পারলাম? তাহলে এই যে এফজিডি সম্পর্কে আমাদের যে একটা ধারণা ছিল, যে ধারণাটা আমার নিজের মধ্যে ডেভেলপ করলো, যে অনেকে বলে যে আই ডিড দ্য এফজিডিজ, না কোথায় যে অমুক জায়গায় গিয়ে 10 জনের এফজিডি করেছে। কাদের উপরে এফজিডি করেছো, কারা তারা, তার কোনো ইন্ডিকেশনই নাই। তাহলে কি করতে হবে? আমি করলাম কি যেন একটা চার্ট তৈরি করলাম। চার্ট তৈরি করে আমি দেখিয়ে দিলাম যে এইটা হলো এফজিডির লিস্ট, এবং পরবর্তীতে দেখা গেল যে ওই এফজিডির লিস্টটাই কিন্তু পরবর্তীতে অ্যাকসেপ্টেড হলো, মানে এখন আমরা তা করি। তাহলে আমার বক্তব্যটা কি? বক্তব্যটা হলো এটাই যে ডেটা মাস্ট বি অবজেক্টিভ। ডেটা হোয়ারএভার ইউ কালেক্ট দ্য ডেটা, যেই তথ্য তুমি সংগ্রহ করো না কেন, সেই তথ্যের মধ্যে একটা অবজেক্টিভিটি বা বিজ্ঞান ভিত্তিক মানে ব্যাখ্যা থাকতে হবে। আমরা জানি যে কোয়ালিটেটিভ রিসার্চে আমরা যে কোয়ান্টিটেটিভ রিসার্চে জেনারেলাইজেশন শব্দটা ব্যবহার করি। জেনারেলাইজেশন মানে কি বলতো? জেনারেলাইজেশন মানে যে জিনিসটা ঘটে এটা টাইম অ্যান্ড স্পেস ফ্যাক্টরে সেম থাকবে। অর্থাৎ কোয়ান্টিটেটিভ রিসার্চে যখন তুমি বলো 2 × 2 = 4, it will remain every time in everywhere in the world, তাই না? কেমিক্যাল সায়েন্সেস যারা রিসার্চ করে জেনারেলাইজেশন ইজ পসিবল, বাট ইন সোশ্যাল সায়েন্স জেনারেলাইজেশন ইজ ডিফিকাল্ট। আমাদের ক্ষেত্রে আমরা জেনারেলাইজেশনটা অত করতে পারি না। সুতরাং যেটা করতে হবে যে আমরা যখনই কোয়ালিটেটিভ রিসার্চ করি, তখন কোয়ালিটেটিভ রিসার্চে আমাদেরকে খুব পার্টিকুলার হতে হবে, যাতে করে যে রিসার্চের ভেরিফাইবিলিটিটা থাকে এবং জেনুইননেস থাকে। জেনুইননেস যদি না থাকে তাহলে কিন্তু সেই গবেষণার কোনো কারো মানে গুরুত্ব থাকে না। সুতরাং আমি যে কথাটা এখানে একটু বললাম, যেটা ওয়ান পয়েন্ট ইজ দ্য অবজেক্টিভিটি অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য reflectivity. What is the reflectivity? That is the reflection of the research. এটা এমনটা রিফ্লেকশন হতে হবে, that reflection of what? The reflection of the area and the people on whom you have done the research. যাদের উপরে তুমি গবেষণা করেছো তাদের নিজস্ব ভিউ পয়েন্ট রিফ্লেকশন থাকতে হবে, যেটা আমরা নিবিজ্ঞানে অনেক সময় ইমিক এবং ইটিক অ্যাপ্রোচ হিসেবে ব্যবহার করি। অর্থাৎ যাদের উপরে তুমি গবেষণা করছো, গবেষক হিসাবে তোমার নিজস্ব একটা ধারণাও আছে, অ্যাট দ্য সেম টাইম যাদের উপরে গবেষণা করছো তাদের ভিউ পয়েন্টটা কিন্তু তুলে নিয়ে আসার একটা ইম্পর্টেন্স একটা আছে। আমি বোঝাতে পারলাম কি বলতে চাচ্ছি?
অর্থাৎ কোয়ালিটেটিভ রিসার্চে যখনই তুমি কোয়ালিটেটিভ রিসার্চ করবে না, কোয়ালিটেটিভ রিসার্চে খেয়াল রাখতে হবে যে যাদের উপরে গবেষণা করেছো, হোয়াট দে থিঙ্ক অ্যাবাউট দিস। ওয়ান পয়েন্ট, হ্যাঁ, ইমিক পয়েন্ট। দ্য ইটিক পয়েন্ট ইজ হোয়াট ইউ হ্যাভ ইউর ওন অ্যানালিসিস অ্যাবাউট দেম, অ্যাবাউট দ্য স্টেটমেন্ট। অর্থাৎ তারা তো তাদের ভিউ পয়েন্টটা বললো, তাই না? তারা তাদের ভিউ পয়েন্টটা বললো, এখন আমি আমার ভিউ পয়েন্টটা কি মনে করি, হোয়াট ইজ মাই অ্যানালাইসিস, আমার নিজস্ব অ্যানালিসিসটা কি, সেটা কিন্তু গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এখন দেখো, একটু আগে আমি একটা কথা বলেছিলাম তোমাদেরকে যে whenever you go for the research, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে ইউ মাস্ট ডিজাইন দ্য রিসার্চ, দ্যাট ইজ কল্ড দ্য রিসার্চ ডিজাইন। তুমি দেখো এখানে কয়েকটা পয়েন্ট আছে। ফার্স্ট অফ অল, when you make a design about your research, first of all you have to write a research proposal. বুঝতে পারছো যে দেখবে প্রত্যেকটা জায়গায় তুমি একটা রিসার্চ প্রপোজাল রাইট করতে হবে, লিখতে হবে। When you write the research proposal, in the research proposal you have to narrate everything about the future research. অর্থাৎ তুমি কি গবেষণাটা করছো সেই গবেষণা সম্পর্কে তোমার একটা ধারণা, একটা ডিজাইন তৈরি করে ফেলতে হবে। অর্থাৎ এটা হলো এমন একটা বিষয় যে তুমি যখন একটা পরে করে ঢাকা থেকে আজকে চিটাগং যাচ্ছ, ইউ আর গোয়িং টু চিটাগং, ইউ হ্যাভ টু ডিসাইড ওয়েল ahead that in which way you have to go, either by train or by plane or by road, whatever you do. এই ডিজাইনটা কিন্তু মানে আমি গন্তব্যে পৌঁছানোর আগেই আমাকে ধারণা করতে হবে যে আমি কিভাবে সেই মানে গবেষণাটা করব। সুতরাং রিসার্চ ডিজাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে রিসার্চ ডিজাইন বলতে আবার অনেকে মনে করে কি যে রিসার্চ ডিজাইন মানে তোমার বুক রিভিউ বা লিটারেচার রিভিউকে বাদ দাও, তা না। লিটারেচার রিভিউ ইজ অলসো দ্য পার্ট অফ দ্য রিসার্চ ডিজাইন। আমি বোঝাতে পারলাম? রিসার্চ ডিজাইনের মধ্যে লিটারেচার রিভিউ থাকবেই, এবং লিটারেচার রিভিউটা থাকবে কেন? বিকজ অফ দ্য রিজন দ্যাট ওয়েন ইউ স্টার্ট দ্য রিসার্চ অ্যাট প্রায়র টু দ্যাট, মানে তার আগেই কিন্তু তোমার তুমি অনেক লিটারেচার পড়তে হবে, তাই না? যখন রিসার্চে চলে তখনও তো লিটারেচার পড়তে হবে। যখন রিসার্চটা শেষ হয়ে যাচ্ছে প্রায়, তখনও তোমাকে লিটারেচার পড়তে হবে। সুতরাং when you formulate a research design, you cannot ignore the importance of the book review. বইপত্র এবং লিটারেচার যেটা আছে এগুলোকে জানা এবং এই সম্পর্কে একটা জ্ঞান অর্জন করা, এটাকে আমরা কিছুতে ইগনোর করতে পারবো না। যদি আমরা তা করি তাহলে আমার রিসার্চটা ঠিক সেইভাবে হবে না। আচ্ছা, এখন দেখো রিসার্চ ডিজাইনের পর আমি কালেক্টিং দ্য ডেটা, প্রসেসিং দেম, অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দ্য ফাইনাল পার্ট, আসলে ভালোভাবে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে রাইটিং দ্য রিপোর্ট। যখনই তুমি রিসার্চ ডিজাইন করবা, at the very beginning you have to start with the formulation of the research problem. Then you go for collecting the data. Then you go for analyzing the data. And at the end you have to finalize about the data and analyze the data and write the report. About a report তৈরি করতে হবে। That is the part of the research. এটা হলো আমাদের একটা রিসার্চ ডিভিশন, রিসার্চের সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা যখন রিসার্চ করি না, তখন রিসার্চ করতে গেলে দেখবা যে প্রত্যেকটা সায়েন্স, আমরা যেটাকে সায়েন্স বলছি, আমি পিওর সায়েন্সের কথা বলছি, এবং আমাদের নন পিওর সায়েন্স যেগুলো আছে, প্রত্যেকটা বিষয়ে আমরা দেখি যে ইচ অ্যান্ড এভরি রিসার্চ রিকোয়ার্ড সাম সর্ট অফ টেকনিক অফ কালেক্টিং দ্য ডেটা, মেথড, যেটাকে আমরা মেথড বলে থাকি। আমরা যখন মেথড বলি বা মেথোডোলজি বলি, তার মানে কি? তার মানে হলো যে আমাদেরকে ডেটা কীভাবে কালেক্ট করতে হবে, হাউ ইউ আর কালেক্টিং দ্য ডেটা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য রিসার্চ। And what we require them, what we name them as the methodology. আমরা এটাকে বলি মেথোডোলজি বা মেথড অফ দ্য স্টাডি। এখন মেথোডোলজি, সোশ্যাল সায়েন্সের মেথোডোলজি নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব যে সোশ্যাল সায়েন্সের মেথোডোলজি আমরা দুটো ধরনের সাধারণত আমরা দেখে থাকি। একটা হলো কোয়ান্টিটেটিভ ডেটা, দ্য আদার ওয়ান ইজ দ্য কোয়ালিটেটিভ ডেটা। হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ ডেটা? কোয়ান্টিটেটিভ ডেটা হলো সেই ডেটা যে ডেটাগুলো সার্ভের মাধ্যমে কালেক্ট করা হয়। বুঝতে পারছো? সার্ভের মাধ্যমে। হোয়াট ইউ মিন বাই দ্য সার্ভে? দ্যাট ইজ ইউ গো টু দ্য এ বিগার ফিল্ড। যেমন আমরা সোশিওলজিতে যখন আমরা একটা বিরাট জুভেনাইল ডেলিনকুয়েন্সি, একটা ব্রড এরিয়া, সেটার উপর যদি গবেষণা করি, তাহলে আমরা সার্ভে ডেটার উপর রিলাই করতে পারি। অর্থাৎ আমি কোশ্চেনার জেনারেট করব, কোশ্চেনার জেনারেট করে আমি সেই কোশ্চেনারের মাধ্যমে রেসপন্স পাবো, ওটা হবে কোয়ান্টিটেটিভ ডেটা। দ্যাট ইজ কল্ড দ্য কোয়ান্টিটেটিভ ডেটা। এবং কোয়ান্টিটেটিভ ডেটাকে অনেকটা পজিটিভিস্টিক সায়েন্সের সাথে রিলেট করা হয়, অর্থাৎ এটা একটা বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করা যায়। অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক ডেটাতে আমরা
ম্যাথমেটিক্স ইজ দ্য কি বলবো কিং অফ মানে কুইন অফ সায়েন্সেস বলা হয় ম্যাথমেটিক্স মানে অঙ্ককে। সুতরাং অঙ্কশাস্ত্রে কোনো কিছু ভুল হতে পারে না, তাই না? অঙ্কশাস্ত্রে যদি ভুল না থাকে তাহলে এই সার্ভে ডেটাগুলো অ্যাজ এ ম্যাটার ফ্যাক্ট আমাদেরকে একটা কোয়ান্টিটেটিভ বা সংখ্যাতাত্ত্বিক ডেটা দিবে, যেটাকে সোশ্যাল সায়েন্টিস্ট, বিশেষ স্পেশালি দ্য সোশ্যালজিস্ট, তারা বলতে চায় যে উই বিলং টু দ্য পিওর সায়েন্স, উই বিলং বিকজ অফ দ্য রিজন দ্যাট উই মেনটেন দ্য অবজেক্টিভিটি অফ দ্য ডেটা। বুঝতে পারছো? বাট when you talk about the anthropologist, আমি একজন বিজ্ঞানী, তখন আমরা কিন্তু বলি যে কোয়ালিটেটিভ ডেটার উপর নির্ভর করতে হবে। এখন কোয়ালিটেটিভ ডেটার একটা পদ্ধতি, দ্যাট ইজ ইউ অবজার্ভ দ্য পিপল, ইউ গো টু দ্য পার্টিকুলার ফিল্ড, হ্যাঁ, ওই ফিল্ডে গিয়ে তাকে অবজার্ভ করতে হবে, হাউ দে আর বিহেভিং, হ্যাঁ, হাউ দে আর বিহেভিং, হাউ দে আর রিয়াক্টিং। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? ইন্টারাকশন মানে সিম্বলিক ইন্টারাকশনের মাধ্যমে তুমি ডেটাগুলোকে কালেক্ট করলাম, দ্যাট ইজ দ্য কোয়ালিটেটিভ ডেটা। সুতরাং আমরা যখনই ডেটা কালেকশনের কথা বলবো তখনই আমরা বলবো যে মানে এই রিসার্চের মধ্যে কোয়ান্টিটেটিভ ডেটা কালেক্ট করার একটা পদ্ধতি আছে এবং কোয়ালিটেটিভ রিসার্চ বা ডেটা কালেকশনের পদ্ধতিতে একটু ডিফারেন্ট। কোয়ালিটেটিভ ডেটা হবে মানে গুণগত তথ্য, যেটা আমরা এফজিডির মাধ্যমে কালেক্ট করতে পারি, অবজারভেশনের মাধ্যমে কালেক্ট করতে পারি, কিনোট ইন্টারভিউর মাধ্যমে কালেক্ট করতে পারি। দিজ আর দ্য ডিফারেন্ট টেকনিক্স। এই বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা কোয়ালিটেটিভ ডেটা কালেক্ট করি। আবার এদিকে কোয়ান্টিটেটিভ ডেটা হলো শুধুমাত্র সার্ভে করা, মানে তুমি কোশ্চেনিয়ার জেনারেট করলা এবং কোশ্চেনের মধ্যে প্রশ্ন থাকবে, একেবারে বক্স করা কোশ্চেন, যেটাকে বলে তোমার কি বলবো স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার, যেটাকে বলা হয় স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ারটা স্ট্রাকচার করা থাকবে, এর বাইরে কোনো উত্তর হবে না, সেটাকে আমরা জেনারেট করে আমরা ডেটা কালেকশন করতে পারি। তাহলে আমরা দেখছি যে যখনই মানে ডেটা কালেকশনের কথা বললাম, প্রত্যেকটা সায়েন্সই ইনক্লুডিং দ্য সোশ্যাল সায়েন্স, তার মধ্যে কিন্তু ডেটা কালেকশন একটা পদ্ধতি আছে। একটা হলো কোয়ান্টিটেটিভ ডেটা, আর একটা হলো কোয়ালিটেটিভ ডেটা। মোস্ট রিসেন্টলি আমরা দেখছি যে সোশ্যাল সায়েন্টিস্ট আর বিকামিং মোর প্রোন টু দ্য কোয়ালিটেটিভ রিসার্চ। they are becoming more attracted to the qualitative research. Even the economists, social scientists from other disciplines যারা আছে, তারা কিন্তু আর কোয়ান্টিটেটিভ ডেটার উপর বেশি নির্ভর করছে। কারণ অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার, আমরা যে বিহেভিয়ার নিয়ে কথা বলি না, সেই বিহেভিয়ার কিন্তু মেজার করা যাবে না। আমি দিস পয়েন্ট বুঝাতে পারছি আমি কি বললাম? আমি বলতে চাচ্ছি যে পিপলস বিহেভিয়ার ক্যানট বি মেজার্ড, পিপলস বিহেভিয়ার ক্যান বি অবজার্ভড। বুঝতে পারছো? যে মানুষের ব্যবহার, তাদের কালচার, তাদের সংস্কৃতিকে যদি আমরা স্টাডি করতে যাই, তাহলে আমরা অবজার্ভ করতে পারবো। আমি যেমন এখানে তোমাকে দেখে আমি একটা অবজারভেশন আমরা ডেভেলপ করবো, তাই না? কিন্তু আমি তো মানে সবাইকে ইন্টারভিউ করে অবজারভেশন করতে পারি না। আমি বলতে পারি যে মানে তোমরা, ইভেন আমি এখান থেকে বলেও দিতে পারবো যে কে কতটা বুঝতে পারছে বা আমি কতটা দক্ষতার সাথে বোঝাতে পারছি। বুঝতে পারছো না? এটা কিন্তু মানে ইন্টারাকশনের মধ্যে আমি বুঝে নিতে পারবো, মানে আই হ্যাভ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং। দিস ইজ কল্ড দ্য কোয়ালিটেটিভ ডেটা। এবং এটাই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমরা মেজারমেন্টের মাধ্যমে কোনো কিছু মানে যারা those who are saying that quantitative data has more objectivity, and we had the criticism saying that we cannot measure the behavior but we have to observe the behavior. For that reason we have to take the help of both the আমি একটা মেথোলজি পড়া থেকে আমি একটা জিনিস বুঝেছি যে মেথোলজিতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা সোশ্যাল সায়েন্সে বিশেষ করে এখন উই ডিপেন্ড অন দ্য ট্রায়াঙ্গুলেশন। বুঝতে পারছো? ট্রায়াঙ্গুলেশনটা কেমন? যেমন বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ডেটাকে তোমাকে এমফেসাইজ করতে হবে। ইউ হ্যাভ টু কালেক্ট সাম অফ দ্য কোয়ান্টিটেটিভ ডেটা, অলসো অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু কালেক্ট সাম অফ দ্য কোয়ালিটেটিভ ডেটা। তার প্রমাণটা কি? প্রমাণটা বলতে পারবো কি বললাম? যেমন ধরো আমি এফজিডি যে একটা কোয়ালিটেটিভ ডেটা না, ফোকাস গ্রুপ ডিসকাশন, কিন্তু আমার মাথায় দেখো কিভাবে আসলো যে এটাকে যদি আমি জেনুইন করতে চাই, ইফ আই ওয়ান্ট টু মেক ইট অবজেক্টিভ, তাই না? ইফ আই ওয়ান্ট টু মেক ইট অবজেক্টিভ I have to get some sort of quantitative information. অর্থাৎ যেখানে ফাঁকি দেওয়া চলবে না। তোমার নাম, তোমার পিতার নাম, যাকে ইন্টারভিউ নিচ্ছ তার নাম, তার পিতার নাম, তার বয়স, তার কোথায় থাকে, যদি তুমি নিতে পারো তাহলে তুমি বলতে পারবে যে আমি আই হ্যাভ ইন্টারভিউড দিস পারসন। বুঝতে পারছো? তাহলে এই যে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভের মধ্যে যে একটা মিক্সড, মানে আই এম টকিং অ্যাবাউট দ্য ট্রায়াঙ্গুলেশন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জেনুইন মেথড ফর দ্য সোশ্যাল সায়েন্স, ইজ দ্য ট্রায়াঙ্গুলেশন, where we can also use some of the quantitative data and also at the same time some of the qualitative data. And if we can triangulate both qualitative and quantitative together, in that case my research will be very much genuine. Am I clear this point? বুঝতে পারছো? আচ্ছা দেখো, দরকার নাই পরেরটা যাও তো,
আচ্ছা, টেকনিক্স অফ দ্য কোয়ালিটেটিভ রিসার্চ, কনটেক্সচুয়ালিটি, সিমিলারিটি, গ্রাউন্ডেড থিওরি, যে অনেক ধরনেরই আছে, এগুলো আমাদের মানে এগুলো আর অথবা নাইব বললাম। আচ্ছা, আমরা এখন দেখো আমার রিসার্চ টপিকটা ছিল কি জানো? আমার কথা ছিল আমি বলবো যে মেথোডোলজিক্যাল ইস্যু ইন সোশ্যাল সায়েন্স রিলেটিং টু বাংলাদেশ। এখন লাস্টে আমি বাংলাদেশের কনটেক্সটটা নিয়ে এসেছি, একটু লাস্টে যেতে হবে, যেখানে দেখো যে আমি এগুলো অনেক আছে, ডিক্লাইন ইন দ্য কোয়ালিটেটিভ রিসার্চ অ্যান্ড দ্য রিসারেকশন। আচ্ছা, এখানে যদি আমি একটা পয়েন্ট ধরি, কোয়ালিটেটিভ রিসার্চ অ্যাট সার্টেন পয়েন্ট ইট বিকেম ভেরি আনপপুলার। বুঝতে পারছো? কোয়ালিটেটিভ রিসার্চ started with the beginning of the qualitative research done by the anthropologists like Bronislaw Malinowski, Radcliffe Brown. তারা যখন গবেষণা করেছেন তখন কোয়ালিটেটিভ রিসার্চ became popular, but at certain time it became unpopular. But we find that in the mid 60s we find that the qualitative research had the resurrection মানে কি? রিসারেকশন মানে পুনরুত্থান, আবার তারা ফিরে আসে। কেন? তখন আমরা দেখি যে কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে গ্রাউন্ডেড থিওরি ডেভেলপ করে। গ্রাউন্ডেড থিওরি বলে একটা থিওরি ডেভেলপ করে, যেখানে হলো যে ইউ ডু দ্য রিসার্চ, কালেক্ট দ্য ডেটা অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম ট্রাই টু জেনারেট দ্য থিওরি। বুঝাতে পারছি আমি? মানে ফিল্ড ডেটার উপরে ভিত্তি করে তোমার থিওরি ডেভেলপ করতে হবে। ফিল্ড ডেটা যেটা আছে না, ফিল্ড ডেটা, দ্যাট ইজ ইউ কালেক্ট দ্য ডেটা, কোয়ালিটেটিভ ডেটা, and also at the same time on the basis of that qualitative data you try to generate the theories, not the theories that dictate you research. আমি বোঝাতে পারলাম কিনা? যারা থিওরি, যেমন হাইপোথিসিস নিয়ে যারা রিসার্চ করে না, যে অবজেক্টিভিটি, যেমন ধরো যে আমি বলতে পারি যে ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ রিসার্চ আছে না। ডিডাকটিভ রিসার্চ অলওয়েজ গাইডেড বাই দ্য থিওরিজ, অর্থাৎ থিওরি এটাকে গাইড করবে, ডেটা কালেকশন করবে, হাইপোথিসিস থাকবে। হাইপোথিসিস, মনে করো যে হাইপোথিসিসটা নাল হয়ে যেতে পারে, রিজেক্টেড হয়ে যেতে পারে। কীভাবে হাইপোথিসিস ডেভেলপ করবে? যেমন রিসার্চে যাওয়ার আগে আমরা হাইপোথিসিস ডেভেলপ করি, স্মোকিং কজেস ক্যান্সার, তাই না? এটা কি বলো তো? স্মোকিং কজেস ক্যান্সার মানে কি? সিগারেট খেলে কি হবে? মানে ক্যান্সার হবে, তাই তো? এটা কিন্তু একটা হাইপোথিসিস, এটা কোনো থিওরি না। It became a theory when you can support it, when it is supported by the data. তখন তুমি ডেটা কালেকশন করলা যে how many smokers have suffered from cancer. If the hypothesis says that many of the many of the cancer patients are the smokers, in that case it is proved that the hypothesis accepted. এটা অবজেক্টিভ ডেটা, বুঝতে পারছো? কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ কিন্তু এই ধরনের মানে রিসার্চের তারা মানে রিলাই করে না, বুঝতে পারছো কি? এটা রিলাই করে, তারা রিলাই করে অন্য বিষয়ে, তারা অবজারভেশন উপর রিলাই করে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে ডিডাকটিভ রিসার্চ, অলওয়েজ দ্য কোয়ান্টিটেটিভ রিসার্চ রিলাইজ অন দ্য ডিডাকটিভ অ্যাপ্রোচ। অন দ্য আদার হ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চ ডিপেন্ডস অন দ্য ইন্ডাকটিভ ওয়ে অফ এক্সপ্লেনেশন। মাইকটা দিস পয়েন্ট, বুঝতে পারছো? যে একটা হলো ডিডাকটিভ রিসার্চ, আর হলো ইন্ডাকটিভ রিসার্চ। এই বিষয়গুলোকে মানে আমরা মানে গুরুত্ব দিয়ে থাকি। আচ্ছা, এখন আমি বাংলাদেশের কনটেক্সটে তোমাদের একটু যদি স্লাইডটা একটু ইয়েতে যায় দেখবা, রিসার্চ ইন বাংলাদেশ আসবে কিনা জানিয়ে। দেখো এখানে দেখো যে রিসার্চ ইন বাংলাদেশ, আমরা সমাজ বিজ্ঞানের গবেষণার কথা বলছিলাম, তা আমার কাছে মনে হলো যে সমাজ বিজ্ঞানের কিছু তথ্য এখানে আমাদের রিসার্চ মানে নিয়ে আসা উচিত। বাংলাদেশে দেখো যে বাংলাদেশের সামাজিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব আমরা যদি চিন্তা করি তাহলে দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ যখন প্রতিষ্ঠিত হয় 1957 সালে, বুঝতে পারছো? 1957 সালে যখন সমাজ বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তখন আমরা দেখি যে একটা সামাজিক বিজ্ঞানের একটা দিক নির্দেশনা আমাদের মধ্যে আসে। এবং সেটাই আমি বলতে চাচ্ছি যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ খোলা হয়, তখন কিন্তু কীভাবে তারা এটা খোলা হলো, এটা কিন্তু at the very beginning all the teachers in Dhaka University Sociology department were taken from outside. আমার খেয়াল আছে আমাকে যারা পড়াতেন তারাও কিন্তু মানে ব্রিটিশ, আমেরিকান, ব্রিটিশ এবং ফ্রান্স থেকে সব টিচারদেরকে সেখানে নিয়ে আসা হয়েছে। এখন এটা পরবর্তীতে আমরা দেখি যে ইউনেস্কোর সাপোর্টে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যোলজি ডিপার্টমেন্ট গবেষণার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যায়। বাংলাদেশের গবেষণার ক্ষেত্রে আমরা সবচেয়ে যে গুরুত্বটার বিষয় যেটা
আমি এই কথাটা বলছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে তাদের দিক নির্দেশনায় মানে মানে সমাজ বিজ্ঞানের গবেষণা হয়েছে তা নয়, কিন্তু আমি বলতে চাচ্ছি যে প্রথমে 1957 সালে যখন বিভাগটা খোলা হয় তখন কিন্তু একটা সামাজিক বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে একটা মানুষের অনুপ্রেরণা আসে এবং তারা আস্তে আস্তে এগিয়ে যায়। পরবর্তীতে কোহর্টের মাধ্যমে, কোহর্ট মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগটা খুলে যায়, বুঝতে পারছো? এখন এই সমাজ বিজ্ঞান বিভাগটা মানে প্রতিষ্ঠিত হওয়ার কারণেই কিন্তু আমরা সামাজিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে একটা বিশেষ ধরন আমরা দেখতে পাই। এখন বাংলাদেশের গবেষণার ক্ষেত্রে কী হতে পারে? বাংলাদেশের গবেষণার ক্ষেত্রে হতে পারে যে বাংলাদেশের গবেষণার ক্ষেত্রটা কিন্তু অনেক বড়, এটা খুব ছোট নয়। যেমন আমাদের মানে 80% লোক যেখানে গ্রামে বাস করে, এখন আর সেটা নাই, কিন্তু এই 80% লোক যেখানে বাস করে তাদের প্রতি যদি গবেষণা করতে চাই তাহলে আমাদের ক্ষেত্র এবং ফিল্ড কিন্তু সেই গ্রামটাই হবে। আমাদের ক্ষেত্র হবে গ্রাম, আমাদের ক্ষেত্র হবে চিটাগং হিল ট্র্যাক্টস, আমাদের ক্ষেত্র হবে উত্তরবঙ্গে আদিবাসী যারা আছে তারা তারা এই ধরনের যারা বাস করছে এবং তাদেরকে আমরা ক্ষেত্র হিসেবে ডেভেলপ করি। এখন ফ্রান্স থেকে আসা ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্ব ছিল কিন্তু ইউনেস্কো, অর্থাৎ ইউনেস্কো তাদের নিজস্ব প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ খোলে। যখন সমাজ বিজ্ঞান বিভাগ খোলা হয় তখন ইউনেস্কোই তাদের লোকজন ঠিক করে। পিয়ারি বেসাইনেট বলে একজন, মানে তোমরা নাম শুনবে, হি ওয়াজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। তো পিয়ারি বেসাইনেট যখন ছিলেন, আমি নিজে ছাত্র ছিলাম, তোমার যা হিসাবে জানেন যে ডব্লিউ ফ্লিক, উনি আমাদের স্ট্যাটিস্টিক্স পড়াতেন, একজন ব্রিটিশ, ডব্লিউ ফ্লিক। তা এই ইউনেস্কোর মাধ্যমে যখন ডিপার্টমেন্টটা খোলা হয় তখন ইউনেস্কোর অনুদানে মানে চিটাগং হিল ট্র্যাক্টস, সিএইচটি, চিটাগং হিল ট্র্যাক্টসের গবেষণার ক্ষেত্র তৈরি করা হয় এবং ক্লড লেভিস্ট্রস বলে একজন ফরাসি নৃবিজ্ঞানী, ক্লড লেভিস্ট্রস একজন স্ট্রাকচারিস্ট, তিনি তখন অনুধাবন করলেন যে মানে বাংলাদেশের গবেষণার ক্ষেত্র, নৃবিজ্ঞানীর গবেষণার ক্ষেত্র অনেক বেশি মানে প্রসারিত, এবং এটাকে যদি আমরা মানে গবেষণা করতে চাই তাহলে আমাদের চিটাগং হিল ট্র্যাক্টসে যেতে হবে। এবং তারপরে আমরা দেখি যে মানে ক্লড লেভিস্ট্রস এবং তার পরবর্তীতে তোমার ডেভিড সোফার একজন তোমার আমেরিকান জিওগ্রাফার, উনি আমার শিক্ষক ছিলেন, মানে ওই ডেভিড সোফার আমার শিক্ষক ছিলেন, বুঝলে, যে জিওগ্রাফি ডিপার্টমেন্ট, তারা কিন্তু চিটাগং হিল ট্র্যাক্টসে কাজ করে গেছেন, বুঝতে পারছো? সুতরাং আমার বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি সেটাই যে সমাজ বিজ্ঞানের গবেষণা এখন আর মানে সংখ্যাতাত্ত্বিক গবেষণার উপর আমরা নির্ভর করি না। আমরা সংখ্যাতাত্ত্বিক গবেষণার পরিবর্তে আমরা নির্ভর করি গুণগত গবেষণার দিক থেকে। এবং যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে পিয়ারি বেসানেট এবং অন্যান্য বিদেশিরা ডিপার্টমেন্ট ছেড়ে চলে গেলেন, তখন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর A.K. নাজমুল করিম, বুঝতে পারছো, হু বিকেম দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড ফাউন্ডার অফ দিস ডিপার্টমেন্ট, প্রফেসর নাজমুল করিম স্যার যখন আমাদের ডিপার্টমেন্টের প্রধান হলেন, তখন তিনি নতুন দিক নির্দেশনায় অনেকটা গুণগত গবেষণার দিকে ওনার আকর্ষণ ডেভেলপ করে এবং তিনি ওই ডিপার্টমেন্টটাকে একটা নতুন ধরনে ডেভেলপ করেন, যার জন্য নজরুল করিম স্যার অনেক আগে বলে গেছিলেন যে সোশ্যালজি ইন বাংলাদেশ উইল হ্যাভ টু ইমার্জ অ্যাজ সোশ্যাল অ্যানথ্রোপোলজি ইন ফিউচার। অর্থাৎ বলেছিলেন যে মানে বাংলাদেশের সোশ্যালজি মূলত কিন্তু এটা সোশ্যাল অ্যানথ্রোপোলজি হিসাবে আবির্ভূত হবে, অর্থাৎ এখানে কোয়ালিটেটিভ রিসার্চের গুরুত্বটাই সবচেয়ে বেশি পাবে। এবং আজকে আমরা দেখছি যে আজকে আমি পয়েন্টটা এখানে বলার বিষয়টা হলো যে বাংলাদেশকে রিলেট করার পেছনে এটাই হলো কারণ যে আমি বলতে চাচ্ছি যে বিদেশি গবেষকরা যখন এখানে কাজ করেছেন তখন তারা যেমন অনুধাবন করেছিলেন যে গুণগত গবেষণা হওয়া দরকার এবং সেটা মানে সোশ্যোলজির মানে প্ল্যাটফর্মে হবে, এবং তার পরবর্তীতে আমাদের যারা শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন তারাও যখন অনুধাবন করলেন যে এই গুণগত গবেষণার দিকে আমাদেরকে মূলত যেতে হবে যাতে করে আমরা তোমার মানে বাংলাদেশে গুণগত গবেষণার মানে একটা দিক নির্দেশনা দিতে পারি। নজরুল করিম স্যার যে বইটি লিখেছিলেন সেই বইটির নাম হলো, টাইটেল হলো চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, বুঝতে পারছো? অর্থাৎ চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, এটা হলো তার টাইটেল। এবং সেই বইয়ের মধ্যে তোমরা যদি সেই বইটা পড়ো তাহলে দেখবে যে স্যার কত সুন্দরভাবে গ্রামীণ জীবন সম্পর্কে একটা মানে 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 অ্যান্থ্রোপোলজিক্যাল অ্যানালিসিস, বিশ্লেষণ তিনি দিয়ে গেছেন। সুতরাং আমার শেষ বক্তব্যটা হলো এটাই যে আমরা বাংলাদেশের মানে
গবেষণার বিষয়ে যদি জানতে চাই, আমার বলার ইয়েটা হলো এই যে কোনো পার্টিকুলার কোনো কম্পার্টমেন্টালাইজ ফ্রেমওয়ার্কে তোমরা গবেষণা করতে পারবে না। তোমাকে চিন্তা করতে হবে, ফ্লাকচুয়েট করতে হবে, এবং অলসো অ্যাট দ্য সেম টাইম তোমাকে মানে অবজারভেশন এবং কোয়ালিটেটিভ ডেটা কালেকশনের মধ্যে যেতে হবে। কিন্তু এই কোয়ালিটেটিভ ডেটা যে কালেক্ট করবা, সেই কোয়ালিটিভ ডেটার মধ্যে জেনুইনিটি, অর্থাৎ তার মধ্যে অবজেক্টিভিটি বের করতে হবে। অর্থাৎ যতটা বেশি অবজেক্টিভ হবে আমাদের ডেটা তত ভালো হবে। আমি এই বলে আমার শেষ করছি। আমার মানে বক্তব্যটা আরও ভালো হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। একমাত্র কারণ হলো যে আমার স্লাইড আমাকে সাপোর্ট করেনি, বুঝতে পারছো। আমি শুধু এটাই এখানে শেষ করলাম। মানে সবাইকে ধন্যবাদ। এখন আমি আমার ওই যে ডেভিড সোবারের নাম দেখছো না, ডেভিড সোবার একজন জিওগ্রাফার, মানে একজন ভূগোলবিদ, মানে সাউথ এশিয়ান জিওগ্রাফার। উনি আমার টিচার ছিলেন। কোথায়? সিরাকিউজ ইউনিভার্সিটিতে। আমি যখন মানে লেট 80s-এ মানে 90-র আগে যখন পিএইচডি শেষ করে আসি সিরাকিউজ ইউনিভার্সিটিতে, তখন আমাদের ডিসিপ্লিনটা এমন ছিল যে অ্যানথ্রোপোলজিতে ডিগ্রি করলেও অন্য সাবজেক্টও পড়তে হবে। তো আমরা কালচারাল জিওগ্রাফি বলে একটা কোর্স আমি ওনার সাথে নিয়েছিলাম। আমি এই শিক্ষককে প্রায় মনে রাখি। আমার দুইজন শিক্ষককে আমি আমার জীবনে ভুলতে পারি না। সেটি হলো একজন হলেন মাইকেল ফ্রিডম্যান, সিরাকিউজ ইউনিভার্সিটি, উনি মারা গেছেন। আর ডেভিড সোফার, তার কাছে আমি কালচারাল জিওগ্রাফি শিখেছিলাম। তো ডেভিড সোফার যখন আমাদের পড়াতেন, মাঝামাঝি সময় আমরা যখন মিড পয়েন্টে, তখন উনি ক্যান্সার আক্রান্ত হন। বুঝতে পারছি, ক্যান্সারে আক্রান্ত হন। তখন ওই ক্যান্সার আক্রান্ত অবস্থায় উনি আমাদের ক্লাস নিতেন। আমরা ওনার বাড়িতে ক্লাস নিতে গেলাম, ক্লাস নিতে যেতাম, আরে ক্লাস করতে যেতাম। তখন উনি শুয়ে শুয়ে আমাদের লেকচার দিতেন। আমাদের মিড পয়েন্ট, আমরা কোর্সটা শেষ করার কিছু আগে সে ডেভিড সোবার মানে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এবং আমি একজন শিক্ষকের যে আদর্শ, সেই শিক্ষকের আদর্শ তার মধ্যে পেয়েছিলাম, যার জন্য আমি তাকে কখনো ভুলতে পারি না। আর মাইকেল ফ্রিডম্যানের নাম করলাম এই কারণে যে মাইকেল ফ্রিডম্যান আমাকে শিখিয়েছিল। তার আগে আমি শিখেছি অবশ্যই, এটা মাইকেল ফ্রিডম্যানের পদ্ধতিতে আমি মানে মানে অনুসরণ করেছি। হি ওয়াজ এ ভেরি সিরিয়াস টিচার। হিজ ডেলিভারি ওয়াজ লাইক দিস, দ্যাট ইচ অ্যান্ড এভরি ওয়ান উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ সেইং। আমি নিজেও সেটা চেষ্টা করি। এই দুজনের প্রেরণা আমাকে মানে বিশেষ করে তোমার নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান শিখতে বিশেষভাবে মানে উৎসাহিত করেছে। আর বলাই বাহুল্য যে আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর নজমুল করিম স্যার, তাকেও আমি স্মরণ করি। মানে এই জন্য স্মরণ করি যে স্যার আমাদেরকে শিখিয়েছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসার সামনে যখন স্যারের সাথে আমার দেখা, আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি ওনাকে পায়ে ধরে সালাম করলাম। স্যার আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আজকালকার ছাত্রদের মধ্যে এটা পাই না। এটা আমার খুব খারাপ লাগে, মানে তখন যিনি বললেন। সুতরাং আমি মনে করি যে যতই তোমরা গবেষণা করো, শেখো, সবই করো, কিন্তু তার সাথে সাথে ডিসিপ্লিনকে যদি ভালোবাসতে হয়, তাহলে ডিসিপ্লিনের যারা রক্ষক, যারা ডিসিপ্লিনকে জন্য কাজ করেছেন, তাদেরকে স্মরণ রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, এখানে শেষ করছি।